প্রতিবেদনের শুরুতে প্রথমে আপনাদের বলি, ভারত একটা বড় দেশ, বাংলাদেশ তার তুলনায় কিছুই নয়। সত্যিই যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, বাংলাদেশ মানচিত্রে আর থাকবে তো? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয়। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখনো পর্যন্ত সোনালী অধ্যায় আসেনি। কবে আসবে ঠিকও নেই। বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন ইউনূস, বিশ্ব দরবারে তার নামে এখন ছিচি উঠছে। ভারতের সঙ্গে সম্পর্ক খাতায় কলমে ঠিক থাকলেও এখনো পর্যন্ত সম্পর্ক কিন্তু তলানিতে। ইদানিং যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপর ভিত্তি করে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ হতে পারে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার প্রচেষ্টা সাম্প্রতিক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অশনির সংকেতমূলক ঘটনা। এই ঘটনাকে যদি শুধুমাত্র একটা বিচ্ছিন্ন বিক্ষোভ বা আবেগতাড়িত জনতার ক্ষণিক উত্তেজনা বলে ব্যাখ্যা করা হয়, তাহলে তা হবে মারাত্মক একটা ভুল। কারণ যে দৃশ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেখানে কেবল স্লোগান বা প্রতিবাদের চিহ্ন নয়, ছিল সংঘর্ষের স্পষ্ট প্রস্তুতি, ছিল কূটনৈতিক নিয়ম ভাঙার দুঃসাহস, ছিল এমন এক মানসিকতা যেটা বলে দিচ্ছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ক্রমশ শিথিল হয়ে পড়ছে। একটা বিদেশি দূতাবাসের সামনে যখন জনতা বাঁধ ভাঙার পর্যায়ে পৌঁছে যায়, তখন সেটি আর প্রতিবাদ থাকে না, সেটা হয়ে ওঠে রাষ্ট্রের ব্যর্থতার প্রকাশ। এর বেশি আমরা আর কি বা বলতে পারি? আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী কোনো দেশের রাজধানীতে অবস্থিত বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের মৌলিক এবং অখণ্ড দায়িত্ব। জাতিসংঘের ভিয়েনা কনভেনশন স্পষ্টভাবে বলে দেয়, দূতাবাস শুধু একটা ভবন নয়, সেটা একটা সার্বভৌম রাষ্ট্রের প্রতীকও। সেই প্রতীকের ওপর আঘাত মানে পরোক্ষভাবে সেই রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। বাংলাদেশ সরকার সেই চ্যালেঞ্জ ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা হয় পরিস্থিতির গভীরতা বুঝতে পারেনি, নয়তো ইচ্ছাকৃতভাবে কঠোর পদক্ষেপ নেয়নি। দুটি ক্ষেত্রেই তাই দায় তাদের উপরই বর্তায়। এই ব্যর্থতার গুরুত্ব ভারত হালকাভাবে নেয়নি, আর নেবেও না। ভবিষ্যতে কি হবে সেটা বোঝাই যাচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর যে কড়া ভাষায় ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছেন, তা কোনো রুটিন কূটনৈতিক প্রক্রিয়া নয়। রাষ্ট্রদূত স্তরে তলব মানে স্পষ্ট বার্তা, ভারত এটাকে একটা গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছে। এর অর্থ ঢাকার কাছে শুধু দুঃখ প্রকাশ বা আশ্বাস আর যথেষ্ট নয়। ভারত বুঝিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তার পরিণতি কূটনৈতিক সীমার মধ্যেই আটকে থাকবে না। যে কোনো মুহূর্তে তারা অ্যাকশন নিতে পারে, সেটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। আজকের এই উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে জমে ওঠা ভারত বিরোধী রাজনীতি, রাষ্ট্রীয় প্রশ্রয়প্রাপ্ত মৌলবাদ এবং পরিকল্পিত সামাজিক ব্রেনওয়াশ। গত 2 থেকে 3 দশক ধরে বাংলাদেশের একটা বড় অংশের রাজনীতিতে ভারত বিরোধিতা যেন একটা স্থায়ী এজেন্ডায় পরিণত হয়েছে। কখনো তা এসছে রাজনৈতিক নেতাদের মুখে, কখনো সাবেক সেনা কর্মকর্তাদের বক্তব্যে, কখনো আবার সামাজিক মাধ্যমে ছড়ানো বিষাক্ত প্রচারের মাধ্যমে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি, মানে চিকেন নেক করিডর দখলের স্বপ্ন, এসব কোনো কল্পনাপ্রসূত কথা নয়। এগুলো প্রকাশ্যে বলা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রীয়ভাবে কঠোর নিন্দা বা আইনি ব্যবস্থা দেখা যায়নি। প্রথমেই বললাম, ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে কড়া স্টেপ নেয়, মানচিত্রে জায়গা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। এটাই কিন্তু বাস্তব। এর চেয়েও গভীর সমস্যা হলো, বাংলাদেশের যুব সমাজকে ধীরে ধীরে একটা নির্দিষ্ট মানসিক কাঠামোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের শেখানো হয়েছে বাংলাদেশের পরিচয় একমাত্র ধর্মের ভিত্তিতে, আর সেই পরিচয়ের শত্রু হলো ভারত। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হয়েছে, যদিও বাস্তবে ভারত একটা বহু ধর্মীয়, বহু ভাষিক, বহু সাংস্কৃতিক রাষ্ট্র, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এই মিথ্যে বয়ান ধর্মীয় আবেগকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে। আর ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি?
যুক্তিবাদী চিন্তা, আধুনিক শিক্ষা, নারী স্বাধীনতা সবকিছুকেই সন্দেহের চোখে দেখা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে যে ধরনের মন্তব্য দেখা যাচ্ছে, নারী শিক্ষা কেন প্রয়োজন নেই, নারীরা কেন কাজ করবে না, সেগুলো কেবল সামাজিক অবক্ষয়ের লক্ষণ নয়, বরং একটা পরিকল্পিত পশ্চাদমুখী আন্দোলনের ইঙ্গিত। ভারত কিন্তু সবসময় চুপচাপ থাকবে, এটা ভাবাটাও বোকামি। ইদানিং বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ার ফল আজকের এই ঘটনা, যখন একটা সমাজকে বছরের পর বছর ধরে শেখানো হয় যে প্রতিবেশী রাষ্ট্র শত্রু, তখন একদিন সেই শত্রুর দূতাবাসে আঘাত আসবেই, এটাই হচ্ছে বাস্তব। দায় তখন শুধু উত্তেজিত জনতার নয়, দায় সেই রাষ্ট্রের ওপরেও পড়ে, যে রাষ্ট্র এই মানসিকতা গড়ে উঠতে দিয়েছে। এই জায়গায় এসে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, ভারত কেন এখনো বড় পদক্ষেপ নিচ্ছে না? কেন সেনা বা গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে কিছু বলছে না? কেন সরকার শুধু কূটনৈতিক ভাষায় কথা বলছে? এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে হলে ভারতকে আবেগের চোখে নয়, কৌশলের চোখে দেখতে হবে। দর্শক বন্ধুরা, আপনারাও বোঝার চেষ্টা করুন, ভারত কখনোই হঠাৎ আবেগে যুদ্ধ বা সংঘাত চায় না। ভারতের সামরিক এবং কূটনৈতিক ইতিহাস বলে দিচ্ছে, এদেশ অপেক্ষা করতে জানে, পরিকল্পনা করতে জানে এবং উপযুক্ত সময়ে আঘাত করতেও জানে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা কেউ এখনো ভুলে যাননি 1971। সেই 1971 সালের উদাহরণ এখানেই সবচেয়ে প্রাসঙ্গিক হবে। ইন্দিরা গান্ধী যখন দ্রুত সামরিক পদক্ষেপ নিতে চাইছিলেন, তখন ফিল্ড মার্শাল স্যাম মানেকশি স্পষ্টভাবে বলেছিলেন যে তখন যুদ্ধ মানে নিশ্চিত পরাজয়। তিনি সময় চেয়েছিলেন, প্রস্তুতি চেয়েছিলেন এবং আন্তর্জাতিক পরিস্থিতিকে ভারতের পক্ষে আনতে চেয়েছিলেন। 8 মাস পরে সেই যুদ্ধই ইতিহাস বদলে দিয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের কারো অজানা নয়। হয়তো সেই অপেক্ষা এক্ষেত্রেও প্রযোজ্য। পাকিস্তান ভেঙে জন্ম নেয় বাংলাদেশ। আজ সেই বাংলাদেশই যদি ভারতের কূটনৈতিক স্থাপনা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তা নিঃসন্দেহে ইতিহাসের এক নির্মম পরিহাস। যে কোনো মুহূর্তে ভারতও পাল্টে খেতে পারে। আজকের ভারতও একই কৌশল অনুসরণ করছে। বাংলাদেশ সামরিকভাবে ভারতের জন্য কোনো বড় চ্যালেঞ্জ নয়, কিন্তু ভারতের আসল উদ্বেগ অন্য জায়গায়। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা। বিভিন্ন অনুমান অনুযায়ী ভারত প্রায় 5 কোটি অবৈধ বাংলাদেশি বসবাস করছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে দিল্লি, মুম্বাই, ভারতবর্ষের সর্বত্র তাদের উপস্থিতি রয়েছে। যদি বাংলাদেশকে চাপ দিতে গিয়ে এই বিশাল জনগোষ্ঠীর একটা অংশ অস্থিরতা তৈরি করে, তাহলে তা ভারতের জন্য বড় আভ্যন্তরীণ সংকট ডেকে আনতে পারে। এই বাস্তবতা ভারতের নীতি নির্ধারকরা খুব ভালোভাবেই জানেন। আমাদের অপেক্ষা করতে হবে, আর অপেক্ষার পরই ভালো জিনিস আসবে। আপনাদের প্রতিবেদনের শুরুতেই বলেছিলাম, ভারত যদি সত্যি স্টেপ নেয়, বাংলাদেশের চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল হবে। এই কারণেই গত 1 দশকে ভারতে যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলোকে আলাদা আলাদা সিদ্ধান্ত হিসেবে দেখানো ভুল হবে। আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে নগদ অর্থনীতির পরিধি কমানো, প্যান কার্ডের মাধ্যমে এক ব্যক্তি এক পরিচয় নীতি, সিম এবং আধার লিঙ্ক, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার, সবকিছু মিলিয়ে ভারত একটা শক্তিশালী নজরদারি এবং নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করেছে। এর লক্ষ্য কিন্তু একটাই, দেশের ভিতরে কে আছে, কি করছে, কোথা থেকে অর্থ আসছে, কোথায় যাচ্ছে, সবকিছুর হিসাব রাখা। তাহলে পরিকল্পনা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ভারত কোন দিক দিয়ে শক্তিশালী এবং কি কি করতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি এনআরসি, ভোটার তালিকা সংশোধন, ডিটেনশন ক্যাম্প, পুশব্যাক প্রক্রিয়া, এসব ধাপে ধাপে চালু করা হয়েছে। ভারত সরাসরি একদিনে সবকিছু করেনি, কারণ তাতে সামাজিক অস্থিরতা তৈরি হতো। ধীরে ধীরে সমাজকে সচেতন করা হয়েছে। আজ যেখানে অধিকাংশ মানুষ বলছে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো উচিত, সেখানে 10 বছর আগে এই কথা বললে অনেকেই তাকে সাম্প্রদায়িক বলতো। নিশ্চয়ই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। অবশ্য এটা প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি। এই সামাজিক সমর্থন তৈরি করাই ছিল ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই বন্ধুরা, বুঝতে হবে, ভারতকে বুঝতে গেলে এত সহজে বিচলিত হলে হবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত দুর্বল। তারা একদিকে দেশের ভিতরের উগ্র শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ, অন্যদিকে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে
অহেতুক উত্তেজনা বাড়াচ্ছে। ভারত আজও অপেক্ষা করছে সঠিক সময়ের, সঠিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে। কিন্তু এই অপেক্ষা দুর্বলতা নয়, এটা সেই নীরবতা যা ঝড়ের আগে আকাশে নেমে আসে। কি বললাম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। ভারত শুধু শক্তি তার সেনাবাহিনীতে নয়, তার ধৈর্যে, তার পরিকল্পনায়, তার সমাজের ক্রমবর্ধমান সচেতনতায়। যারা মনে করে ভারত কিছুই করবে না, তারা ইতিহাস ভুলে যাচ্ছে। ভারত যখন সিদ্ধান্ত নেয় তখন তা হঠাৎ নয়, তা হয় বহু বছরের প্রস্তুতির ফল। বাংলাদেশ এই মুহূর্তে যে পথে হাঁটছে সেটা সম্পূর্ণ ভুল, হঠকারী সিদ্ধান্ত। ইউনূস সরকার যে খুব একটা দেশ চালাতে পারছে, খুব ভালো করে প্রশাসন চালাতে পারছে, এটা কিন্তু মোটেও নয়। আপনি যদি চান তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা, আর যদি না চান আপনি কিছুই বুঝতে পারবেন না। আসলে ভারত অপেক্ষা করতে জানে, বাংলাদেশের মতো হঠকারী নয়। বাংলাদেশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে, কেননা দেশটার আন্তর্জাতিক অবস্থা এই মুহূর্তে অনেক তলানিতে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। ভারত যে কোনো সময় পাল্টা অ্যাকশন নিতেই পারে, তার জন্য অপেক্ষা করতে হবে।